হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু LRNR ক্লাসেস। আমি মৃন্ময় কোলে, তোমাদের ভূগোলের শিক্ষক। আজকে আমরা একটা নতুন ক্লাস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে দক্ষিণ ভারতের নদ নদী সম্পর্কে আলোচনা করব। এটি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর ভূগোলের পঞ্চম অধ্যায়ে রয়েছে। পঞ্চম অধ্যায়ে ভারতের ভূগোলে দক্ষিণ ভারতের নদ নদী রয়েছে। আগের ক্লাসে আমরা উত্তর ভারতের নদ নদী সম্পর্কে আলোচনা করেছিলাম। তখন আমরা উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদীগুলি সম্পর্কে জেনেছিলাম। আমি আরেকবার মনে করিয়ে দিই যে দক্ষিণ ভারতের নদী কোনগুলোকে বলা হয় আর উত্তর ভারতের নদীগুলি বা কোনগুলিকে বলা হয়। ভারতের যে নর্মদা নদী রয়েছে, ম্যাপের দিকে দেখাও। নর্মদা নদীর ঠিক উত্তরে রয়েছে বিন্ধ্য পর্বত, তারপরে রয়েছে মহাদেব পর্বত, তারপরে রয়েছে মহাকাল পর্বত। এই বিন্ধ্য, মহাদেব এবং মহাকাল পর্বতের ঠিক উত্তর দিকটাতে যে সমস্ত নদীগুলি রয়েছে তাকে বলা হয় উত্তর ভারতের নদ নদী। এবং এই বিন্ধ্য পর্বতের নিচ থেকে যে সমস্ত নদীগুলি দেখা যাচ্ছে ম্যাপে, সেগুলিকে বলা হয় দক্ষিণ ভারতের নদ নদী। দক্ষিণ ভারতের নদ নদীগুলির মধ্যে উল্লেখযোগ্য নদীগুলি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। সেই নদীগুলি কোনগুলি? এই দক্ষিণ ভারতের নদ নদীগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে পূর্ব বাহিনী নদী এবং অপরটি হচ্ছে পশ্চিম বাহিনী নদী। যে সমস্ত নদীগুলি পূর্ব দিকে প্রবাহিত হয়েছে তাকে পূর্ব বাহিনী নদী বলা হয়, আর যে সমস্ত নদীগুলি পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে তাদেরকে পশ্চিম বাহিনী নদী বলা হয়। তাহলে পূর্ব বাহিনী নদীগুলির মধ্যে উল্লেখযোগ্য মহানদী, গোদাবরী, কৃষ্ণা এবং কাবেরী। পূর্ব বাহিনী নদীগুলির মধ্যে এগুলি হচ্ছে উল্লেখযোগ্য। এরপরে হচ্ছে পশ্চিম বাহিনী নদী। পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নর্মদা নদী এবং তাপ্তি নদী। নর্মদা এবং তাপ্তি এই দুটি পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে উল্লেখযোগ্য নদী। এই নদীগুলি সম্পর্কেই আজকে আলোচনা করব। তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে এই দক্ষিণ ভারতের নদ নদীগুলি সম্পর্কে আলোচনা করো। আবার অনেক সময় কোশ্চেন এসছে যে দক্ষিণ ভারতের পূর্ব বাহিনী নদীগুলি সম্পর্কে আলোচনা করো। তাহলে তখন শুধুমাত্র মহানদী, গোদাবরী, কৃষ্ণা এবং কাবেরী নিয়ে আলোচনা করতে হবে। আর যদি দেয় যে দক্ষিণ ভারতের নদ নদীগুলি সম্পর্কে আলোচনা করো, তখন মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, তার সঙ্গে নর্মদা এবং তাপ্তি এই নদীগুলিকে আলোচনা করতে হবে। তাহলে আমরা প্রথমে শুরু করব মহানদী দিয়ে। মহানদী, দেখো ম্যাপের দিকে, এই নদীটি হচ্ছে মহানদী। মহানদীর দৈর্ঘ্য হচ্ছে 851 কিলোমিটার। এটি 851 কিলোমিটার পথ অতিক্রম করেছে ভারতবর্ষের মধ্যে। এবার হচ্ছে উৎপত্তিস্থল, মোহনা এবং গতিপথে অবস্থিত রাজ্য। উৎপত্তিস্থল, মোহনা এবং গতিপথে অবস্থিত রাজ্যগুলো নিয়ে এবার বলবো। ছত্তিশগড় রাজ্যের হিসাওয়ার উচ্চভূমি থেকে মহানদী উৎপত্তি লাভ করেছে। ম্যাপের দিকে দেখো, ছত্তিশগড় রাজ্যের হিসাওয়ার যে উচ্চভূমি রয়েছে সেখান থেকে মহানদী উৎপত্তি লাভ করেছে। এবার ছত্তিশগড় রাজ্য থেকে উৎপত্তি লাভ করে ছত্তিশগড় রাজ্য এবং ওড়িশা রাজ্য, এই দুটি রাজ্যের মধ্যে দিয়ে মহানদী প্রবাহিত হয়ে পড়েছে বঙ্গোপসাগরে। তাহলে ছত্তিশগড় থেকে উৎপত্তি লাভ করে ছত্তিশগড় রাজ্য এবং ওড়িশা রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এই নদী পড়েছে বঙ্গোপসাগরে। এই নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এরপরে আমাদের মহানদী সম্পর্কে লিখতে হলে তার উপনদী, শাখা নদী এবং প্রধান শহরগুলি সম্পর্কে লিখতে হবে। এবার উপনদী, মহানদীর প্রধান উপনদীগুলো হচ্ছে শিওনাথ, হাঁসদো, ইব, ব্রাহ্মণী, বৈতরণী প্রভৃতি উল্লেখযোগ্য। তাহলে এগুলি হচ্ছে মহানদীর প্রধান উপনদী। এরপরে মহানদী কিছু শাখায় বিভক্ত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে, সেইগুলিকে মহানদীর শাখা নদী বলা হয়। সেগুলি কোনগুলি? কুশভদ্র, ভার্গবী প্রভৃতি। ঠিক আছে, যে শাখায় বিভক্ত হয়ে মহানদী বঙ্গোপসাগরে পড়েছে তার মধ্যে কুশভদ্র, ভার্গবী হচ্ছে উল্লেখযোগ্য। এরপরে হচ্ছে মহানদীর তীরে অবস্থিত কিছু শহর গড়ে উঠেছে। কিছু প্রধান শহরের নাম আমাদের মনে রাখতে হবে। সেগুলোর মধ্যে সম্বলপুর, টিকারপাড়া, কটক এগুলি হচ্ছে উল্লেখযোগ্য। এই উল্লেখযোগ্য শহরগুলোর নাম আমাদের মনে রাখতে হবে এবং পরীক্ষার সময় লিখতে হবে। এবার আমরা যে নদী নিয়ে আলোচনা করব সেই নদীর নাম হচ্ছে গোদাবরী। ম্যাপের দিকে দেখো, এই হচ্ছে গোদাবরী নদী। গোদাবরী নদীর দৈর্ঘ্য হচ্ছে 1465 কিলোমিটার। 1465 কিলোমিটার প্রবাহ পথ রয়েছে গোদাবরীর। এবার আমরা জানবো গোদাবরীর উৎপত্তিস্থল, মোহনা আর গতিপথে অবস্থিত রাজ্যগুলো সম্পর্কে। দেখো, পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বকেশ্বর শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে গোদাবরী নদী এবং সেখান থেকে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশ, এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে গোদাবরী পড়েছে বঙ্গোপসাগরে। দেখো ম্যাপের দিকে তাকালে বুঝতে পারবে। তাহলে ত্রিম্বকেশ্বর থেকে উৎপত্তি লাভ করলো মহারাষ্ট্র, তারপরে হচ্ছে তেলেঙ্গানা,
অন্ধ্রপ্রদেশ আর ছত্তিশগড় রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে গোদাবরী পড়ল কোথায়? বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এইবার আমাদের গোদাবরী সম্পর্কে লিখতে হলে তার সঙ্গে উপনদী, শাখা নদী এবং প্রধান শহরগুলি সম্পর্কেও লিখতে হবে। তাহলে উপনদীগুলি কোনগুলো? গোদাবরীর যে প্রধান উপনদীগুলি রয়েছে তার মধ্যে ইন্দ্রাবতী, প্রাণহিতা, মঞ্জিরা এগুলি হচ্ছে উল্লেখযোগ্য উপনদী। এবার শাখা নদীগুলি সম্পর্কে জানব। শাখা নদীগুলি যেগুলি বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গৌতমী, বশিষ্ঠ, বৈনতেয়। ঠিক আছে, এগুলি হচ্ছে গোদাবরী নদীর প্রধান শাখা নদী। এরপরে গোদাবরী যে নদী এর যে বিশাল প্রবাহ পথ রয়েছে তার মধ্যে কিছু উল্লেখযোগ্য শহর গড়ে উঠেছে। সেই শহরগুলির মধ্যে উল্লেখযোগ্য নাসিক, নান্দেদ, ভদ্রাচলম, রাজামন্দ্রি আরও অনেক শহর কিন্তু গড়ে উঠেছে। আমাদের কয়েকটা মুখস্থ করতে হবে এবং পরীক্ষার খাতায় কিন্তু লিখতে হবে। এরপর যে নদী নিয়ে আমরা আলোচনা করব তা হলো কৃষ্ণা নদী। দেখো ম্যাপের দিকে এ হচ্ছে কৃষ্ণা নদী। কৃষ্ণা নদীর দৈর্ঘ্য হচ্ছে 1400 কিলোমিটার। 1400 কিলোমিটার হচ্ছে কৃষ্ণা নদীর দৈর্ঘ্য। এবার আমরা কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল, মোহনা এবং গতিপথে অবস্থিত রাজ্য সম্পর্কে জানব। এগুলো পরীক্ষার খাতায় কিন্তু লিখতে হবে। উৎপত্তিস্থল: পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ থেকে কৃষ্ণা নদী উৎপত্তি লাভ করেছে। পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ থেকে কৃষ্ণা নদী উৎপত্তি লাভ করে কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ এই রাজ্যগুলির মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে কোথায় কোথায় পড়েছে? বঙ্গোপসাগরে পড়েছে। তাহলে আবার বলি, কৃষ্ণা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? কৃষ্ণা নদী হচ্ছে পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে। তারপরে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, তারপরে তোমার অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক এই 4টে রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এবার কৃষ্ণা নদীর উপনদী এবং শাখা নদী সম্পর্কে আমাদের জানতে হবে এবং এর তীরে অবস্থিত প্রধান প্রধান শহরগুলি সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে প্রথমে কৃষ্ণা নদীর উপনদীগুলি সম্পর্কে জানব। কৃষ্ণা নদীর প্রধান উপনদীগুলি হচ্ছে ভীমা, কয়না, মালপ্রভা, তুঙ্গভদ্রা, ঘাটপ্রভা, মুসি। এগুলি হচ্ছে কৃষ্ণা নদীর প্রধান উপনদী। এরপরে কৃষ্ণা নদী বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে তারপরে বঙ্গোপসাগরে পড়েছে। সেই শাখা নদীগুলির নাম আমাদের জানতে হবে। সেগুলি হচ্ছে নাগবতী, ভামধাসারা প্রভৃতি হচ্ছে প্রধান শাখা নদী। এবার কৃষ্ণা নদীর তীরে কয়েকটি প্রধান প্রধান শহর গড়ে উঠেছে। সেই শহরগুলির নামও আমাদের কিন্তু লিখতে হবে পরীক্ষার সময়। যেমন সানগ্লি আর বিজয়ওয়াড়া এই দুটি শহর কিন্তু কৃষ্ণা নদীর তীরে গড়ে উঠেছে। এবার আমরা যে নদী সম্পর্কে আলোচনা করব তা হচ্ছে কাবেরী নদী। এটিও দক্ষিণ ভারতের একটি পূর্ববাহিনী নদী। এর দৈর্ঘ্য হচ্ছে 800 কিলোমিটার। ভারতবর্ষের মধ্যে দিয়ে 800 কিলোমিটার পথ এই নদী অতিক্রম করেছে। এবার আমরা এই কাবেরী নদীর উৎপত্তিস্থল, মোহনা এবং গতিপথে অবস্থিত রাজ্যগুলি সম্পর্কে জেনে নেব। পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি পাহাড় থেকে কাবেরী নদী উৎপত্তি লাভ করেছে। পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি থেকে উৎপত্তি লাভ করে কর্ণাটক এবং তামিলনাড়ু রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে কাবেরী নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এবার কাবেরী নদী সম্পর্কে লিখতে হলে আমাদের উপনদীগুলি এবং শাখা নদীগুলি সম্পর্কেও লিখতে হবে। কাবেরী নদীর প্রধান উপনদী হলো হেমবর্তী, অর্কবতী, ভবানী, অমরাবতী। এগুলো হচ্ছে কাবেরী নদীর উল্লেখযোগ্য উপনদী। আর কোলেরুন হচ্ছে কাবেরী নদীর উল্লেখযোগ্য একটি শাখা নদী। কোলেরুন নদী হচ্ছে কাবেরী নদীর একটি উল্লেখযোগ্য শাখা নদী। এবার আমরা জেনে নেব কাবেরী নদীর তীরে গড়ে ওঠা প্রধান প্রধান শহরগুলির নাম। কাবেরী নদীর তীরে অনেকগুলি প্রধান প্রধান শহর গড়ে উঠেছে ভারতের। তার মধ্যে শ্রীরঙ্গম, তিরুচিরাপল্লী, ইরোড এগুলি হচ্ছে উল্লেখযোগ্য শহর। তাহলে এতক্ষণ আমরা দক্ষিণ ভারতের পূর্ববাহিনী নদীগুলি সম্পর্কে আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির সম্পর্কে। পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে নর্মদা এবং তাপ্তি নদী উল্লেখযোগ্য। এগুলি আমাদের পরীক্ষার সময় লিখতে হবে। প্রথমে আমরা নর্মদা নদী নিয়ে আলোচনা করব। নর্মদা নদীর দৈর্ঘ্য 1312 কিলোমিটার। ভারতবর্ষে নর্মদা নদীর দৈর্ঘ্য 1312 কিলোমিটার। এবার আমরা নর্মদা নদীর উৎপত্তিস্থল, মোহনা এবং গতিপথে অবস্থিত রাজ্যগুলির সম্পর্কে জেনে নেব।
মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে এবং কোথা দিয়ে? মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এটা খাম্বাত উপসাগরে পড়েছে। তাহলে কি বললাম? মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে নর্মদা নদী উৎপত্তি লাভ করলো, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে খাম্বাত উপসাগরে পড়েছে। এই যে খাম্বাত উপসাগর বা কাম্বে উপসাগরও একে বলা হয়। যেহেতু এটি আরব সাগর হলেও আরব সাগর এই ভারতবর্ষের ঠিক মধ্যে রয়েছে বলে এই জায়গাটার নাম হচ্ছে খাম্বাত উপসাগর। উপসাগর মানে কি? দেশের মধ্যে যে সাগরের অবস্থান তাকে উপসাগর বলা হয়। তাহলে এই খাম্বাত উপসাগরে এসে নর্মদা নদী কিন্তু পতিত হয়েছে। এবার হচ্ছে এই নর্মদা নদীর উপনদীগুলি সম্পর্কে আমাদের লিখতে হবে পরীক্ষার সময়। তাই জন্য নর্মদা নদীর উপনদীগুলির নাম আমাদের জেনে রাখতে হবে। বর্ণা, ওরসাং এ হচ্ছে নর্মদা নদীর উল্লেখযোগ্য উপনদী। এবার নর্মদা নদীর তীরে কয়েকটি উল্লেখযোগ্য শহরও গড়ে উঠেছে। সেই শহরগুলির নাম ওমকারেশ্বর, হোশাঙ্গাবাদ, ভারুচ। এগুলো হচ্ছে নর্মদা নদীর তীরে গড়ে ওঠা উল্লেখযোগ্য শহর। এবার আমরা আরেকটি পশ্চিম বাহিনী নদী সম্পর্কে আলোচনা করব। তার নাম হচ্ছে তাপ্তি নদী। এটিও পশ্চিম বাহিনী নদী। এর দৈর্ঘ্য হচ্ছে 724 কিলোমিটার। এটি সাতপুরা পর্বতের মুলতাই উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করেছে। সাতপুরা পর্বতের মুলতাই উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করে মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে খাম্বাত উপসাগরে পড়েছে। ম্যাপের দিকে তাকাও, এই হচ্ছে তাপ্তি নদী। সাতপুরা পর্বতের মুলতাই উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করলো, মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এটিও নর্মদা নদীর মতো খাম্বাত উপসাগর বা কাম্বে উপসাগরে পতিত হয়েছে। এরপরে এর উপনদীগুলি সম্পর্কে আমাদের জানতে হবে। এর উপনদীগুলির মধ্যে গিরনা, পূর্ণা, ভাগুর, পাঞ্জারা এগুলি কিন্তু উল্লেখযোগ্য। এগুলো নামগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে এবং পরীক্ষার সময় লিখতে হবে। এরপরে এই যে তাপ্তি নদীর তীরে অবস্থিত উল্লেখযোগ্য কিছু শহরের নামও আমাদের জানতে হবে। তার মধ্যে হচ্ছে বুরহানপুর, ভুসাওয়াল, সুরাট এগুলি উল্লেখযোগ্য। এই উল্লেখযোগ্য শহরগুলি তাপ্তি নদীর তীরে গড়ে উঠেছে। তাহলে আজকের ক্লাসে আমরা দক্ষিণ ভারতের নদীগুলি সম্পর্কে জানলাম। দক্ষিণ ভারতের পূর্ব বাহিনী নদী এবং দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদীগুলি সম্পর্কে জানলাম। এই ক্লাস থেকে নোটস, এমসিকিউ বা অন্যান্য বিস্তারিত তথ্য পেতে হলে তোমরা আমাদের ওয়েবসাইট lrnr.in এ গিয়ে সেখান থেকে সংগ্রহ করতে পারবে।